প্রথমবারের মতো বাংলাদেশ রেকর্ড গড়ে ইতিহাস গড়ে পাকিস্তানকে সিরিজ হারালো 2-0-তে। এর আগে কখনোই পাকিস্তানকে কিন্তু টেস্ট ম্যাচে হারায় নাই। প্রথমবারের মতো এই সিরিজে পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। পরবর্তী টেস্ট ম্যাচ অর্থাৎ দ্বিতীয় টেস্ট ম্যাচে আবারও হারিয়ে রেকর্ড গড়ে ক্লিন সুইপ করেছে, বাংলা ওয়াশ আউট করেছে পাকিস্তান। কোন জায়গায় বাংলাদেশ এই টেস্ট ম্যাচে পাকিস্তানের সাথে এগিয়ে ছিল? ক্রিকেট খেলায় সাধারণত 3টা ডিপার্টমেন্ট থাকে, বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং। আপনি যদি দেখেন এই সিরিজে বোলিং এবং ব্যাটিং এ দুই জায়গাতেই কিন্তু পাকিস্তানকে বিট করেছে বাংলাদেশ। এবং ফিল্ডিং এ যদি দেখেন, ফিল্ডিং এ আপনি বলতে পারেন যে সমান সমানই, পাকিস্তানও অনেক ক্যাচ মিস করেছে, বাংলাদেশও অনেক ক্যাচ মিস করেছে। তো এইটা সমান, বাংলাদেশের এই জায়গায় অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। কিন্তু বোলিংটা যদি দেখেন স্পট অন। বাংলাদেশের বোলাররা, বিশেষ করে পেস বোলাররা পাকিস্তানের পেস বোলার চাইতে অনেক এগিয়ে ছিল। বাংলাদেশের স্পিনাররা অনেক কার্যকর ছিল পাকিস্তানি স্পিনারদের চেয়ে। প্রথম টেস্ট ম্যাচটা যদি লক্ষ্য করেন, যেখানে পাকিস্তান মাত্র একজন স্পিনার খেলিয়েছিল, 4 জন পেস বোলার খেলিয়েছিল এবং সেই পেস বোলার 4 জন, সেখানে আফ্রিদিও ছিল, নাসিম শাহ ছিল এবং খুররম শাহজাদ ছিলেন, মোহাম্মদ আলী ছিলেন। মোহাম্মদ আলী, খুররম শাহজাদ আপ টু দ্য মার্ক মোটামুটি থাকলেও নাসিম শাহ এবং আফ্রিদি দুজনেই কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সেই জায়গায় প্রথম টেস্ট ম্যাচের বাংলাদেশের যে পেস বোলাররা ছিল, হাসান মাহমুদ, শরীফুল এবং একই সাথে নাহিদ রানা। হাসান মাহমুদ, শরীফুল দুজন একদম দুর্দান্ত ছিল। নাহিদ রানা প্রথম টেস্ট ম্যাচে মোটামুটি ছিলেন, প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংস আরো বেটার ছিলেন। প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে কিন্তু নাহিদ রানা লাইন বলেন, লেন বলেন, কোনোটাই তিনি অ্যাডজাস্ট করতে পারছিলেন না। দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা কিছুটা কিন্তু স্পট অন ছিল, লাইনটা অ্যাডজাস্ট হলেও লেনটাতে সেটা একটু দুর্বলতা ছিল। এরপরেও বাবর আজমের উইকেটটা নিয়েছিল নাহিদ রানা প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে। উইকেটটা নিয়েছিল রিজওয়ানের উইকেট নিয়েছিল। তারপর বাবর আজমের উইকেট নেয় নাহিদ রানা, অর্থাৎ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে। নাহিদ রানাকে যদি দেখেন দ্বিতীয় টেস্টে এসে প্রথম ইনিংসে একদম ডিফারেন্ট একটা নাহিদ রানা দেখেছেন। প্রথম যে স্পেলটা ছিল প্রথম সেশনের, এর পরবর্তীতে লাঞ্চ আওয়ারের পরে যখন দ্বিতীয় স্পেলে এসেছেন, নাহিদ রানা পুরোপুরি ভাবে একটা বদলে যাওয়া নাহিদ রানা ছিল। লাইন বলেন, লেন বলেন, গতি বলেন, সব একুরেট ছিল এবং আর একদম খাবি খেয়ে গিয়েছেন নাহিদ রানার বোলিংটার চেক থেকে পাকিস্তানের ব্যাটসম্যানরা। আর একই সাথে আপনি যদি দ্বিতীয় ইনিংস দেখেন নাহিদ রানার বোলিং, স্মার্ট অন ব্রাদার, এবং গতি সেখান থেকে 152 সর্বোচ্চ গতি। বাংলাদেশের কোনো পেস বোলার এই প্রথম 150 ঊর্ধ্ব বল করেছেন, 152 গতি। এর আগে নাহিদ রানা কিন্তু 149.9 গতির বল ছিল। এই প্রথম নাহিদ রানা বাংলাদেশের একটা ফাইন ফাউন্ড ফর বাংলাদেশ টেস্ট ক্রিকেট। আমি এর আগেও কিন্তু বলেছিলাম লাইভে যে নাহিদ রানা এবাদত তারা দুজন যখন দু প্রান্ত থেকে টেস্ট বলে বোলিং করবেন, আরেক প্রান্তে একজন লেফট আর্ম পেস বোলার মেবি শরীফুল ইসলাম, বাংলাদেশের পেস বোলিংটা হবে দুর্দান্ত। এখন যা বলছিলাম, পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচে দেখবেন তাদের কিন্তু পেস বোলারের পরিবর্তন হয়েছে। মীর হামজাকে ইন করেছেন, 2 জন পেস বোলার ড্রপ করেছেন, শাহিন শাহ এবং আফ্রিদিকে 3 জন। আফ্রিদি এর পরিবর্তে, আফ্রিদি কিন্তু পাকিস্তানের একদম সর্বোচ্চ মানের বোলার, কিন্তু তাকেও কিন্তু রেখে দিয়ে সেই জায়গায় মীর হামজাকে নিয়ে এসেছে। অনেকটা বেটার বোলিং হয়েছে প্রথম টেস্ট ম্যাচের চেয়ে। মীর হামজা, মোহাম্মদ আলী, খুররম শাহজাদ তো একজনই প্রথম ইনিংসে 6টা উইকেট নিয়েছেন। কিন্তু এরপরেও অনেক জায়গায় যে পাকিস্তানের বোলারদের চেয়ে বাংলাদেশের বোলাররা অনেক এগিয়ে ছিল। গতি
গতির দিক দিয়ে যদি বলেন এবং সুইং এর দিক দিয়ে যদি বলেন, তো আমার কাছে মনে হয়েছে যে ধরে রাখার ব্যাপারটা পাকিস্তানের বোলাররা প্রথম ইনিংসে দেখবেন তাদের যে প্রথম সেশনের সুইংটা ছিল 2 ডিগ্রি সুইং এ তারা বল করছিলেন, যেটা বাংলাদেশের থেকে অনেক বেশি। কিন্তু যত সময় গিয়েছে ততই কিন্তু পাকিস্তানের এই বোলাররা একটু দুর্বল হয়েছেন এবং ইভেন ক্যাপ্টেন্সের পাকিস্তানের ক্যাপ্টেনের যে বোলারদের ব্যবহার, একজন বোলারকে অনেক লম্বা সময় বল করেছেন, যে কারণে কিন্তু সেই যে একদম সর্বোচ্চটা পান নাই একজন বোলারের কাছ থেকে। বাংলাদেশের ক্যাপ্টেন দেখবেন নাজমুল হাসান সন্ত বাংলাদেশের পেস বোলারদেরকে 4 ওভার থেকে 5 ওভার এর চাইতে বেশি বল করাই নাই। সো ওই দিক দিয়ে বাংলাদেশের পেস বোলাররা রেস্ট পেয়েছে এবং আবারও যখন ফিরে এসেছে এবং আরো হৃদয়ে ফিরে এসেছে, তো বাংলাদেশের বোলারদেরকে অবশ্যই ব্যবহার করতে পেরেছে। স্পিনারদের কথা যদি বলেন, বাংলাদেশের 2 কোয়ালিটি স্পিনার সাকিব এবং মিরাজ, পাকিস্তানে যে স্পিনার আবরার আহমেদ এবং অনেক এগিয়ে ছিল। এছাড়া দেখে গিয়েছে যে আবরার আহমেদকে ক্যাপ্টেন শান এক প্রান্ত থেকে বোলিং করিয়ে গিয়েছেন। এর আগে প্রথম টেস্টে সালমান আলী আগাকে এত বল করিয়েছে যে দেখা গিয়েছে দ্বিতীয় টেস্টে এসে শুধু আবরার আহমেদকেই বল করেছে, যেখানে সালমান আলী আগা আছে, দুজনকে কিন্তু মিলিয়ে বল করাতে পারতেন, সেটা কিন্তু করেন নাই। ফিল্ডিংটাও দেখা গিয়েছে, ফিল্ডিং সেটআপটা অনেক দুর্বল। আপনি স্লিপে দেখবেন পাকিস্তানের স্লিপে অনেক দুর্বলতা দেখা গিয়েছে, 2 জনের বেশি স্লিপ দেখা যায় নাই, যেখানে বাংলাদেশ মিনিমাম 3 জন স্লিপে ছিল, 4 জন 5 জনও দেখা গিয়েছে স্লিপে। টাইট ফিল্ডিংটা হয়েছে পাকিস্তানের এগেইনস্টে। বোলিং এর কথা তো বললাম, বোলিং এ অবশ্যই অনেক এগিয়ে ছিল। আবরার আহমেদ এই টেস্টে 2 ইনিংস মিলিয়ে 1টা উইকেট পেয়েছেন। এর আগে প্রথম ইনিংসে দেখবেন আবরার আহমেদকে এত ওভার করিয়েছে, 1টা উইকেট পায় নাই। দ্বিতীয় ইনিংসে এসে আবরার আহমেদ 1টা উইকেট পেয়েছেন। আর অন্যদিকে বাংলাদেশের স্পিনাররা যেমন মেহেদী হাসান মিরাজ, তিনি তো 5 উইকেট পেয়েছেন, 10 উইকেট পেয়েছেন, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন, অলরাউন্ড পারফর্ম করে। আর একই সাথে বাংলাদেশের ব্যাটার যদি দেখেন, প্রথম টেস্ট ম্যাচ ডেফিনেটলি বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ, দ্বিতীয় টেস্ট ম্যাচ 2 জায়গাতেই আপনি দেখবেন প্রথম ইনিংসে ওপেনার থেকে শুরু করে টপ 3 কিছুটা ব্যর্থ। প্রথম ইনিংসে সাদমান ইসলামের 93 রানের ইনিংসটা এটাই ছিল, কিন্তু সাদমান ইসলামের দুর্দান্ত একটা ইনিংস। তাছাড়া জাকির হাসান খুব একটা আপ টু দ্য মার্ক ছিলেন না, যদিও দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি মোটামুটি জোরো একটা ইনিংস খেলেছেন, কার্যকরী 40 রানের স্ট্রাইক রেটটা মেনটেন করে অসাধারণ একটা স্ট্রাইকার ছিলেন। এরপর টেস্ট ক্রিকেটের জন্য কিছুটা হলেও টপ অর্ডার ব্যর্থ হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় টেস্ট ম্যাচে এসে প্রথম ইনিংসে বাংলাদেশ 26 রানে 6 উইকেট পড়ে যাওয়া, এটাও কিন্তু একটা ব্যর্থতা। এর পরবর্তীতে যখন লিটন দাস আসলেন, মেহেদী হাসান মিরাজ আসলেন, তাদের দুজনের যে একটা কম্বাইনেশন হয়েছে, মেহেদী হাসান মিরাজ যেমন লিটন দাসকে ব্যাকআপটা দিয়েছেন, লিটন দাস যখন হাতে ব্যাটা পেয়েছিল শুরুতেই, তারপরে মেহেদী হাসান মিরাজ যে কাউন্টার অ্যাটাকটা করেছেন ব্যাটিং এ, ওটা ছিল বোলারদের উপরে চাপ এবং লিটন কুমার দাস নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন। দ্বিতীয় সেশনে এসে লিটন দাস যেমন আবারও পাল্টা অ্যাটাক করেছেন। ডেফিনেটলি তাদের এই আন্ডারস্ট্যান্ডিং এবং দুর্দান্ত 165 রানের ইনিংসটা অবশ্যই আমি বলবো এই টেস্ট ক্রিকেটের মোমেন্ট অফ দ্য টুর্নামেন্ট, সেই দুজনের এই কম্বাইনিং পার্টনারশিপটা। আর আপনাদের কাছে অনেক মোমেন্ট অফ টুর্নামেন্ট থাকবে, আমার কাছে অনেক মোমেন্ট অফ টুর্নামেন্ট আছে, তবে এটাই আমার কাছে মনে হচ্ছে সেরা তাদের এই ইনিংসটা। আর একই সাথে আমাদের ব্যাটাররা অনেক বেটার আপ টু দ্য মার্ক ছিল পাকিস্তানি ব্যাটারদের চেয়ে। প্রথম ইনিংসে দেখবেন সেখানে সাদমান ইসলাম তারা ওই যে তিনি 7 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। পরবর্তীতে মুশফিকুর রহিমের 191 রানের দুর্দান্ত ইনিংস এবং সেটা আবার মেহেদী মিরাজের সাথে আরেকটা পার্টনারশিপ। মেহেদী মিরাজ তো অলরাউন্ড পুরোপুরি প্রথম ইনিংসে 77 রান করেছে, দ্বিতীয় টেস্টে আবার প্রথম ইনিংসে 78 রান
করেছে, বল হাতে দুর্দান্ত ছিল। আর একই সাথে ব্যাটারদের যদি কথা বলবেন, ওভারঅল চিন্তা ভাবনা করলে বাংলাদেশি ব্যাটাররা অনেক অনেক ব্যাটার এবং গ্রুপ ওয়ার্কটা সেটা করেছে। পাকিস্তান যখন প্রথম টেস্ট ম্যাচে 448 রানে ডিক্লেয়ার করে দেয়, আর ওই জায়গাটাই হয়তো পাকিস্তানের ক্যালকুলেশনটা অনেক মিসক্যালকুলেশন হয়ে গিয়েছে। যখন রিজওয়ান এবং আফ্রিদি তাদের পার্টনারশিপ করছিল, দুজনই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিল, ওই জায়গায় ওইটা বলতে পারেন আরেকটা মোমেন্ট অফ দ্য এই টুর্নামেন্ট। মানে এই পার্টনারশিপটা 848 রানে ডিক্লেয়ার করে দেওয়া, এবং সেটাও আপনার মোমেন্ট অফ দ্য টুর্নামেন্ট বলতে পারেন। কারণ তারা কিন্তু চাইলেই এই পার্টনারশিপটা যদি ক্যারি করতো, বারো একটা বড় স্কোর কিন্তু তারা করতে পারতেন। যেরকম মোহাম্মদ রিজওয়ান প্রথম ইনিংসে যেভাবে সেট হয়েছিলেন, একটাও তিনি চান্স দেন নাই, তার মানে তিনি 200 রান করতেই পারতেন, বড় একটা পার্টনারশিপ হয়েই যেত। রাজকোটটা কিন্তু 448 রান থেকে 550 আপ হয়ে যেত। তখন খেলার পুরো মোমেন্টামটা অন্যরকম হতো, অনেক কিছু পরিবর্তন হয়ে যেত। এবং সেটা শুরুতেই এরপর 448 রান চেঞ্জ করে দিয়ে 565 রান করা, 117 রানের যে একটা লিড নিয়েছে প্রথম টেস্টের প্রথম ইনিংসে, ওইটাও আরো একটা মোমেন্ট। এই টেস্ট ম্যাচের অনেকগুলি মোমেন্টই আছে, তবে বাংলাদেশের ব্যাটাররা এরপরে পাকিস্তানের ওই যে পার্টনারশিপ, ওই ইনিংস, রিজওয়ান এবং এই সেই সাউথ শাকিলের সেঞ্চুরি ছাড়া তাদের ব্যাটিং লাইন আপটা পুরো টেস্ট ম্যাচে বলতে পারেন যে এই টুর্নামেন্টে তাদের বাংলাদেশের চেয়ে অনেক 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 পোর ছিল। বাংলাদেশ অনেক জায়গাতেই এই টেস্ট হেরে জিতেছে। পাকিস্তান দেখেন, সে দ্বিতীয় টেস্টটাতে এই যে এতগুলি সেশন খেলা হয়েছে, টোটাল 11 সেশন খেলা হয়েছে, 11 সেশনের 9টা সেশনেই বাংলাদেশ জিতেছে, 2টা সেশন পাকিস্তান জিতেছে। এই টেস্টটা পুরোপুরি ডমিনেট করেছে বাংলাদেশ। পাকিস্তান এই টেস্টে দ্বিতীয় টেস্টে অন্তত কোথাও ছিল না। প্রথম টেস্টে যদিও তাদের অনেক ফাইট দিয়েছে, ফাইট করেছে বাংলাদেশের সাথে, বা দ্বিতীয় টেস্ট পাকিস্তান একদম ওয়াল আউট হয়েছে। পাকিস্তান বাংলাদেশের সাথে পাত্তাই পায় নাই, এবং দিন শেষে বাংলাদেশ 6 উইকেটের জয়। প্রথম টেস্টে 10 উইকেটের জয়, দ্বিতীয় টেস্টে 6 উইকেটের জয়। দুটা টেস্ট ম্যাচে কিন্তু বড় একটা জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এই টেস্ট ম্যাচ পাকিস্তানকে মাটিতে পাকিস্তানকে প্রথমবার হারিয়ে রেকর্ড গড়েছে, ইতিহাস গড়েছে, ইতিহাসের পাতায় লেখা থাকবে, এবং সেটাই বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে সেই প্রত্যাশাটা করছি। এনিওয়ে, আপনাদের কি কি মোমেন্ট আছে এই টেস্ট ক্রিকেটের, সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখেই দিতে পারেন।